আমাদের আজকের গল্প কথা দে, কলমে কাজরি মজুমদার। শিশির আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। নিজের জামা কাপড়ের দুটো ব্যাগ নিয়ে বেরোনোর আগে চোখ পড়ল দেওয়ালে ঝুলানো মার ছবির ওপর। ব্যাগ দুটো মেঝেতে রেখে শিশির এগিয়ে গেল মার ছবির কাছে। মার ছবির দিকে তাকালেও মার চোখে চোখ মিলাতে পারছিল না শিশির। কি করেই বা চোখ মিলাবে? মার শেষ ইচ্ছা, যা নাকি শিশিরের হাত ধরে মা বলে গিয়েছিলেন, তা রাখতে পারল না শিশির। যে মা তাকে তিলে তিলে কত কষ্ট করে মানুষ করেছিলেন, সেই মার একটা কথা চাইলে কি শিশির রাখতে পারত না? শিশিররা দুই ভাই, বড় ভাই মিহির আর ছোট ভাই শিশির। বেশ ছোটবেলাতেই শিশিররা বাবাকে হারিয়েছিল। মিহির বড় ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই একটু আদুপুতু করে মানুষ হয়েছে সে। ছোটবেলা থেকেই শিশির দেখে এসেছে, কোনো কাজ করার সময় বলা হতো, মিহির তো পারে না। ভালো খাবারটা বেছে বেছে মিহিরকেই দেওয়া হতো, কারণ মিহির তো সব কিছু খায় না। মিহির বরাবর চুপচাপ শান্ত, সে নিজের মনেই থাকতো। লোকজনের সাথে কথা বলা বা তাদের কাছে গিয়ে বসা, এসবের বালাই ছিল না তার। আসলে সবাই তো সমান হয় না। শিশির আবার ছিল উল্টো, চঞ্চল, মিশুকে। খাওয়ায়ও তো বাজবিচার নেই। মা তো মাই হন, মার ভালোবাসা দুজনের প্রতি সমানই ছিল। শুধু মা যেহেতু দুই ছেলের স্বভাব ভিন্ন জানতেন, তাই তিনি সেই বুঝেই চলতেন। মানে কোনো অতিথি ঘরে আসলে বড় ছেলের জন্য যেটা সে খেতে ভালোবাসে সেটা আগেই ভালোটা তুলে অন্য ঘরে বড় ছেলেকে দিয়ে এসে পরে ছোট ছেলেকে সবার সাথে খেতে দিতেন। কোথাও বেড়াতে গেলে শিশির ব্যাগ ধরলেও মিহিরকে ব্যাগ ধরতে দেওয়া হতো না, কারণ মিহির যে পারে না। মিহির নয় ব্যাগ হাত থেকে ফেলে দেবে, আর নয় ব্যাগ কোথাও রেখে তারপর নিতেই ভুলে যাবে। কারোর বাড়িতে গেলে শিশিরকে নিয়ে যাওয়া হতো, মিহিরকে নয়, কারণ মিহির গিয়ে কি করবে? ও তো কারোর সাথে কথা বলতো না, চুপ করে বসে থাকতো। আর তাছাড়া মিহির তো সব রকম খাবারও খেত না, তাই ওর বাড়িতে থাকাই ভালো। মা কোথাও গেলে আগে বড় ছেলের পছন্দ মতো রান্না করে বেড়ে ঢেকে রেখে যেতেন। মিহির তার সময় মতো সেটা খেয়ে নিত। এভাবেই ধীরে ধীরে বড় হয়েছে শিশির আর মিহির। বড় হওয়ার সাথে সাথে শিশিরের মা লক্ষ্য করেছিলেন, মিহির চাকরির জন্য একটু বেশি ছোটাছুটি করলেই অসুস্থ হয়ে পড়ত। আরে বাবা, আগে তো শরীর, তারপর চাকরি বাকরি। তাই ভালো চাকরি খোঁজার জন্য মিহিরকে কখনো চাপ দেওয়া হয়নি। শিশির পড়াশোনা করে, কম্পিউটারের বিশেষ ট্রেনিং নিয়ে একটা ভালো কোম্পানিতে চাকরিতেও ঢুকে গিয়েছিল। স্যালারিও বেশ ভালোই ছিল। আসলে শিশির ক্লাস 8-এ পড়তে পড়তেই দুটো টিউশনই করত। নিজের পড়ার খরচ চালানোর জন্য অনেক কম বয়স থেকেই শিশির পরিশ্রম করে টাকা অর্জন করত। পরে মিহিরও বাড়ির কাছাকাছি একটা প্রাইভেট কোম্পানিতে কাজে ঢোকে। খুব সামান্য টাকার মাইনে, তবে তাতে কি, নিজের হাত খরচটা তো নিজেই চালাতে পারত। ছেলেরা বড় হয়েছে দেখে মার মাথায় তখন ছেলেদের বিয়ে দেওয়ার চিন্তা। যেহেতু মিহির বড়, তাই তাকেই আগে বিয়ে দিতে হবে। শিশিরের মার বিশ্বাস ছিল যে মিহিরের মাইনে কম হলে কি হবে, এতদিন যেমন দুই ভাইয়ের মাইনে আর বাবার পেনশনে সংসার ভালোই মন্দে কেটে যাচ্ছিল, ভবিষ্যতেও সেভাবেই কেটে যাবে। মার আর শিশিরের মধ্যে বিয়ের আয়োজন নিয়ে সব কথাবার্তা হওয়ার পর এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ের সাথে মিহিরের বিয়ে হয়। শিশির অফিসের থেকে টাকা লোন নিয়ে তারপর আরও কিছু এদিক ওদিক বাকিতে জিনিস এনে মিহিরের বিয়েতে কোনো কিছুতেই বাধা পড়েনি। শিশিরের চাকরির কথা জেনেই অনেককে নির্দ্বিধায় টাকা ধার দিয়েছিলেন। বিয়ে বেশ ধুমধাম করেই হয়েছিল। নতুন বউ পেয়ে মিহির তখন বউয়ের ভালোবাসায় ঠিক করে কাজেও যেত না।
মার বক্তব্য ছিল এটাই তো স্বাভাবিক। আর মিহির ছোটবেলা থেকে যেরকম কারোর সাথে মিশতে পারতো না, সেখানে ও যে বউয়ের সাথে এতটা মিশে গেছে, এটাতেই মার শান্তি। মা নিজের সিদ্ধান্তে গর্বিত ছিলেন, কারণ সব কিছুর একটা বিশেষ সময় থাকে। যেই সময় যেটা করা উচিত মা সেটাই করিয়েছিলেন। শিশির দাদার বিয়ের লোন শোধ করার সাথে সাথে নিত্যদিনের নতুন নতুন খরচও চালিয়ে যাচ্ছিল। আজ দাদার পুরীতে হানিমুনে যাওয়া, কাল বৌদির জন্মদিন পালন, পরশু জামাই ষষ্ঠীতে দাদা শ্বশুর শাশুড়ির জন্য জামাইয়ের ভেট, কদিন পরে দাদার শালির বিয়ে, তাই কুটুম হিসেবে ভালো কিছু তো কিনে দিতেই হবে। তার কদিন পরই পুজোতে দাদার শ্বশুরবাড়ি থেকে যখন মার জন্য বেশ ভালো শাড়ি এসেছিল, তখন এ বাড়ি থেকে কিছু না পাঠালে কেমন লাগে। শিশির যেন লোনের সাথে সাথে এত খরচ সামলে উঠতে পারছিল না। মা তো মিহিরের সাথে সাথে শিশিরকেও খুব ভালোবাসতেন, তাই শিশিরকে সান্ত্বনা দিতেন যে দাদার একটা বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মিহিরের ঘাড়ে যখন এত বড় দায়িত্ব পড়বে, তখনও ভাব করে নিজের রোজগার বাড়ানোর চেষ্টা করবে। আর তাছাড়া শিশিরের সব লোন মিটে গেলে মা শিশিরের বিয়ের জন্য মেয়ে দেখবেন। শিশির সারা দিন খেটে ঘরে ফিরে যখন দেখতো মা তার জন্য খাবার বেড়ে বসে আছেন, তখন শিশিরের মনে এক অদ্ভুত শান্তি হতো। সেই সময় বৌদির শরীর ঠিক ছিল না, কারণ খুব শিগগিরই এ বাড়ির বংশধর আসতে চলেছিল। তাই মা ছোট ছেলের জন্য খাবার নিয়ে বসে থাকতেন। আর তাছাড়া মার মতে তো এটাই ভালো যে ওরা স্বামী স্ত্রী শুয়ে পড়ে, কারণ মা ছেলেরও তো নিজস্ব কত কথা থাকে, সেগুলো কি সবার সামনে বলা যায়? যেমন শিশিরের পিসির মেয়ের বিয়ে, শিশিরের এই বোনকে শিশিরের বাবা খুব ভালোবাসতেন। বোনের বিয়ের সময় বাবা বেঁচে নেই তো কি হয়েছে, বাবা যখন উপর থেকে দেখবেন শিশির বাবার হয়ে ওই বোনকে একটা ভালো কিছু দিচ্ছে, তখন বাবার আশীর্বাদটা তো সম্পূর্ণ শিশিরই পাবে। তারপর আরও কত কথা থাকে, যেমন বৌদির স্বাদ দিতে হবে, তার আয়োজন করার পরিকল্পনা। বৌদির শাড়িটা অবশ্য শিশিরকেই কিনতে হবে না, কারণ সেটার দায়িত্ব মিহির নিয়েছে। মিহির সেবার নিজের হাত খরচের টাকা থেকে বউয়ের শাড়ি কিনবে বলেছিল। মা তো ভাবতেই পারেননি যে মিহির মানে তার বড় ছেলে নিজের হাত খরচ থেকে শাড়ি কিনবে বলেছিল, কারণ মা জানতেন শাড়ি কিনলে তো পুরো মাসটা মিহিরকে কষ্ট করেই চলতে হবে। মা ভেবেছিলেন এটাই তো শুরু। উনি খুব খুশি ছিলেন যে বড় ছেলে দায়িত্ব নিতে শিখেছে। খুব নমনম করেই স্বাদের অনুষ্ঠানটা করা হয়েছিল। শিশিরের ওপর বেশি চাপ দেওয়া হয়নি। শিশিরের বৌদির বাপের বাড়ির অনেকেরই আসার ইচ্ছা ছিল, কিন্তু মা কড়াভাবে মিহিরকে বলে দিয়েছিলেন যে সবাই বললেই তোমার নিমন্ত্রণ করা যায় না। শিশির এত টাকা কোথায় পাবে, ওর সামর্থ্যটাও তো দেখতে হবে। অনেক কষ্টে কেটে ছেটে মিহিরের শ্বশুর বাড়ির ৩৬ জন আর এবাড়ির ৪২ জনকে নিমন্ত্রণ করা হয়েছিল। কত কষ্টে যে লজ্জার মাথা খেয়ে সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র এই ৭৮ জনকে নিমন্ত্রণ করা হয়েছিল, তা শুধু শিশিরের মা আর দাদা বৌদিই জানেন। রান্নার ঠাকুর ভাড়া করে লোকজনের খাবার দাবার, আতিথেয়তা সব খুব ভালোই হয়েছিল। শত হলেও বাবার একটা আশীর্বাদ তো ছিলই। দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। শিশির তখন ওই বাড়ির শুধু ছোট ছেলে নয়, পদের উন্নতি হয়ে ভাইপোর কাকা হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই কাকার দায়িত্ব তো আরোই বেড়ে গিয়েছিল। এসব সামলাতে সামলাতে একদিন হঠাৎ অফিস থেকে শিশিরকে বাড়িতে না ফিরে সোজা হসপিটালে যেতে হয়েছিল, কারণ শিশিরের মার শরীর খুব খারাপ হওয়ায় ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ২ দিন হসপিটালে রাখার পর ডাক্তার জানিয়েছিলেন যে তার মার লাংস ক্যান্সার ধরা পড়েছে। অবস্থা বিশেষ ভালো না, ঘন ঘন কেমো দিতে হবে। কেমোর খরচ শুনে শিশিরের মাথায় হাত।
এত টাকা সে কোথায় পাবে? শিশির তা খোলাখুলি ডাক্তারকে জানায় যে এত খরচ করার সামর্থ্য তার নেই। ডাক্তার শিশিরকে পরামর্শ দেন যে আমাক স্ট্রিটে মারোয়ারি রিলিফ সোসাইটি নামে একটা সংস্থা আছে, যেখানে কেমো অনেক কম খরচে করানো যায়। শিশির অফিসে ছুটি নিয়ে মাকে নিয়ে ছুটোছুটি করতে থাকে, কারণ এতটা দূরে রোজ আসা যাওয়া করা যে মিহিরের পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া মা তো এইসব ব্যাপারে শিশিরকেই ভরসা করতেন, কারণ মিহির ডাক্তারদের সাথে ঠিক করে কথাও বলতে পারবে না। ওখানে শিশিরের মাকে 12-13 দিন ভর্তি রেখে চিকিৎসা করা হয়েছিল। সেই সময় শিশিরের আত্মীয় বন্ধু বান্ধবরা যে যখন যেমন পেরেছে, কেউ টাকা দিয়ে, কেউ নিজের বাইকে করে শিশিরকে পৌঁছে দিয়ে নানাভাবে সাহায্য করেছিলেন। আসলে সংসারে শিশিরের অবদান কারোর অজানা ছিল না। শিশিরের এই বিপদে শিশিরকেই সবাই সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছিল। রোগ ধরা পড়ার ঠিক 37 দিনের মাথায় শিশিরের মা হয়তো আর লড়াই করতে না পেরে শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন, কিন্তু যাওয়ার আগেও তার শেষ দায়িত্বটা পালন করে গিয়েছিলেন। যখনই শিশির হসপিটালে মার পাশে বসে থাকত, তখন মা বারবার একটা কথাই বলতেন, তোর দাদাকে দেখিস, ও সব দিক থেকে বড় দুর্বল। কথা দে, তুই সারা জীবন দাদাকে দেখবি, ওকে ছেড়ে যাবি না, কথা দে। শিশির মাকে কথা দিয়েছিল। মার শোকের ঘোর কাটতে শিশিরের বহু মাস কেটে যায়। ভাইপোও ধীরে ধীরে বড় হতে থাকে। তাকে স্কুলে ভর্তি করা, পড়ানো সব দায়িত্বই শিশির খুশি মনে নিয়েছিল, কারণ বাড়িতে মার পরে শিশিরের ওই ভাইপোই ছিল একমাত্র আকর্ষণ। এদিকে দিনে দিনে মিহির টুকটাক পাড়ায় বন্ধু পাতানো, এর তার সাথে একটু কথা বলাও শুরু করেছিল। যতদিন যাওয়া শুরু করলো, বৌদিও আস্তে আস্তে ঠিক করে শিশিরের সাথে কথা বলতো না। শিশির যখন অফিস থেকে ফিরত, বৌদির তখনও রান্না হতো না। সন্ধ্যা 6টা 6:30টায় বৌদি ঘুম থেকে উঠে 7টা 7:30টায় চা জল খাবার খেয়ে বৌদির রান্না করার সময় হতো রাত 10:30 11টায়। তার কারণ হচ্ছে একেবারে গরম গরম খাবে বলে, তাহলে আগে রান্না করে আবার খাওয়ার সময় খাবার গরম করতে হবে না। অফিস থেকে ফিরে এক এক সময় শিশির ক্লান্তিতে রান্না শেষ হওয়ার আগেই শুয়ে পড়ত। বৌদি রান্না করে বেড়ে ঢেকে রেখে নিজেরা খেয়ে শুয়ে পড়ত। শিশির অ্যালার্ম দিয়ে শুতো, ঘুম থেকে উঠে খেয়ে আবার শুয়ে পড়ত। শিশির বহুবার বৌদিকে বলেছিল যে ওর জন্য দুপুরের খাবারটাই তুলে রাখতে, ও অফিস থেকে এসে খেয়ে শুয়ে পড়বে, কিন্তু তার বৌদির বক্তব্য, দেওয়ার সময় আবার সব গরম করতে সে পারবে না। ওদিকে শিশিরের দাদা কাজের থেকে সন্ধ্যায় বাড়িতে ফিরে একটু কিছু খেয়ে ক্লাবে যাওয়া শুরু করেছিল। ঘরের যত দোকানের জিনিসপত্র কেনার থাকতো তা শিশিরকে অফিস ফেরার সময় ফোনে বলে দিত। শিশির কিনে আনতো। কথায় আছে, বসতে দিলে শুতে চায়। মা থাকতে ভাইয়ের টাকায় সুখ করাটা তাদের তো অভ্যাস ছিলই। পরবর্তীকালে ভাইয়ের টাকাতে শুধু নয়, সেগুলো আবার ভাইকেই কিনে আনতে হতো। মিহিরদের মধ্যে একটা দাবি এসে গিয়েছিল। মিহির মনে করত শিশিরকে দিতে হবে, করতে হবে। শিশির যেন বিয়ে না করেই বহু বছর ধরে সংসারের ঘানি টানছিল। সপ্তাহে শুধু রবিবারটাই শিশিরের ছুটি থাকতো। শিশির সেই দিনটা বাড়ির কাছে একটা লাইব্রেরিতে আর একটা অনাথ বাচ্চাদের আশ্রমে কাটাতো। এই অভ্যাস শিশিরের বহু বছর ধরেই। মাঝে মাঝে শিশিরের আর কিচ্ছু ভালো লাগতো না, মনে হতো সব ছেড়ে চলে যাবে, কিন্তু তা তো এ জীবনে সম্ভব নয়, কারণ সে মাকে কথা দিয়েছিল যে দাদাকে ছেড়ে সে কোনোদিনও যাবে না। অবশ্য মাঝে মাঝে আবার নিজের মানসিকতায় লজ্জাও পেত এসব ভাবার জন্য, কারণ ভাই ভাইয়ের জন্য করবে, এটা আর নতুন কি। দিন দিন মিহিরের ব্যবহার শিশিরের কাছে অস্বাভাবিক লাগতে লাগলো। প্রায় রোজই শিশির
অফিস থেকে ফিরলে মিহির ভাইয়ের কাছে কখনো 200, কখনো 300 টাকা নানা অজুহাতে চাইতে থাকতো। দিলে খুশি, আর না দিলে তখন শুনিয়ে শুনিয়ে নানা কথা বলতো। একদিন শিশির মেট্রো করে বাড়ি ফিরছিল। মেট্রোর মধ্যেই দেখা হয়ে যায় বন্দনার সাথে। বন্দনা কলেজ লাইফে শিশিরের খুব ভালো বন্ধু ছিল। সেদিনই ঠিক হয়েছিল যে পরের রবিবার ওরা দেখা করবে। সেই পরের রবিবার ওরা একটা পার্কে দেখা করেছিল। বহু বছর পর বন্দনার সাথে শিশিরের দেখা হওয়ায় প্রথমে বন্দনার নিজস্ব অনেক কথা বলে শিশিরকে। বন্দনা বিবাহিত, তবে সন্তান নেই। তারপর শিশির এই এত বছর পর বন্দনাকে তার জীবনের সবটা বলে। বন্দনা শিশিরের সব কথা শুনে খুব উত্তেজিত হয়ে, চলে যা অন্য কোথাও, এভাবে কেউ জীবন কাটায়? কোথায় আর যাব, সারা জীবন ওদের সাথেই থাকতে হবে। মাকে কথা দিয়েছি। দেখ, কিছু মনে করিস না, আমি বলতে বাধ্য হচ্ছি, তোর দাদা যে একটা অকর্মণ্য তা তোর মার জন্যই হয়েছে। ছাড় না, এখন ওসব ভেবে কি হবে? কি হবে মানে? তোর লাইফের কিছু মূল্য নেই? তুই কি ওদের সংসার চালানোর জন্য জন্ম নিয়েছিস? তুই স্কুল কলেজে কখনো ফার্স্ট সেকেন্ড হতিস না ঠিকই, কিন্তু তুই পড়াশোনায় খারাপও ছিলি না। আর তাছাড়া আমরা সবাই জানতাম তুই টিউশনি করে তোর পড়ার খরচ চালাতি। সেসব করেছিস কি এদের পিছনে ঢালবি বলে? এখন মাঝে মধ্যেই হাঁপিয়ে উঠি রে। মারা কি করে এত পক্ষপাতিত্ব করে কে জানে। মা আমাকেও ভালোবাসত রে, তবে দাদাকে একটু বেশি। শোন শিশির, শাঁখ দিয়ে নামাজ ঢাকার চেষ্টা করিস না। তোর মা তোকে কত ভালোবাসতো সে তো সব শুনে বুঝেই গেলাম। তোর মাও তোর থেকে শুধু নিংড়েই নিয়েছে। না রে, মা রোজ আমার খাবার নিয়ে বসে থাকতো। সে তো তোকে ঠান্ডা মাথায় তাদের ফাই ফরমাস জানানোর জন্য। না, আসলে ঠিক তা না। আচ্ছা বলতো, তুই আর তোর মা যখন তোর সেই খাওয়ার সময় দুজনে কথা বলতি, তখন কখনো তোর মা তোর ভবিষ্যৎ, তোর বিয়ে, তোর টাকা জমানো এসব নিয়ে কথা বলেছেন? আসলে কি জানিস, দাদার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল। তাছাড়া দাদা তো সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারতো না, তাই মা খুব চিন্তায় থাকতো। তোর মা যদি সত্যি তা বুঝেছিলেন, তাহলে এই অকর্মণ্য ছেলের বিয়ে দিয়েছিলেন কেন? আর ছেলের সব খারাপ কাজে প্রশ্রয় দিয়ে উনি তো এসবের জন্য দায়ী ছিলেন। ছোটবেলা থেকে কাজ না করিয়ে ভালো ভালো খাইয়ে একা সুরে থাকাটায় উনিই প্রশ্রয় দিয়েছিলেন। সবার স্বভাব কি সমান হয় রে? তবে তখন দাদা ঠিক ছিল জানিস। মা চলে যাওয়ার পর ও কীরকম বদলে গেছে। মাঝে মাঝে আমিও ঠিক করে ওকে চিনতে পারি না। ভালো কথা বলছি, ওদের থেকে দূরে থাক। বাকি জীবনটা নিজের জন্য বাঁচ। এত বয়স হয়ে গেল, না প্রেম করতে পারলি না বিয়ে করতে পারলি। ওসব করার মতো সময় কোথায়, অর্থ কোথায়? হ্যাঁ তাই তো, তোর মা তো সেই দ্রৌপদীর মতো যেন একজন মহিলার সাথে দুজনের বিয়ে দিয়েছিলেন। পার্থক্যটা হলো, এখানে এক স্বামী তার সাথে রাত কাটিয়ে সুখভোগ করে, আর আরেকজন বাজার হাট সংসার সামলায়। কী সব বলছিস? ঠিকই বলছি। আমি যদি তোর ওই বাড়িতে যাই না, তোর দাদা বৌদির গোষ্ঠীর পিণ্ডি করে ছাড়ব। তুই এখনো সেই একই রকম আছিস। চল এবার যাওয়া যাক, আমি একটু আশ্রম হয়ে তারপর বাড়ি ফিরব। হ্যাঁ যাচ্ছি, আগে বল তুই ওই বাড়ি থেকে বেরোবি? চাইলে আমি যেতেই পারি, আমার অফিস পাড়ায় পেইং গেস্টে থাকার অনেক সুবিধাও আছে। কিন্তু না রে, মৃত্যুশয্যায় থাকাকালীন মাকে আমি কথা দিয়েছি, ওই কথা আমি কিসের কথা দেওয়া? জানি তুই মনে মনে আমার ওপর রাগ করবি, সে কর। উচিত কথা বলতে আমি আমার বাপকেও ছাড়ি না। তোর মা খুব স্বার্থপর ছিল, সে শুধু তার বড় ছেলের আখের গোছানোর চেষ্টা করেছে। এরকম বলিস না প্লিজ, যেটা সত্যি সেটা শুনে যা, তাতে তোর রাগ হলে কিছু করার নেই।
তোর মা তোকে কোনো দিনও ভালোবাসেননি, কর্তব্য করেছেন। সারা জীবন ছোট ছেলেকে টাকার মেশিন ভেবেছেন। দুর্বলের জন্য বেশি চিন্তা হবে, এটা স্বাভাবিক। কিন্তু তোর জীবনটা যে নষ্ট হচ্ছে, উনি তা দেখেননি। যে ছেলে ফাঁকিবাজ, স্বার্থপর, তার ঠিক সময় বিয়ে, বাচ্চা। আর তোর বড় ছেলে একবার বউয়ের জন্য শাড়ি কিনেছে, তোর মা গদগদ হয়ে গেল। আর তুই যে স্কুল লাইফ থেকে এত কষ্ট করছিস, সেটা তোর দাদা নিজের বউয়ের শাড়ি কিনবে না তো কে কিনবে? পাড়ার পুরুষেরা। বিয়ের পর বউয়ের সাথে থাকবে বলে কাজে যেত না, তাতেও তোর মা কি খুশি, কারণ সে নাকি কারোর সাথে মিশতে পারতো না। কি হাস্যকর সব কথা। সবার সাথে কি আর তোর দাদা রাতের মজা পেয়েছে? তোর মাথা খুব গরম হয়ে গেছে, উঠে চল, কোল্ড ড্রিঙ্কস খাই। হাত ধরে আবার বসিয়ে, সত্যি থেকে পালিয়ে কোথায় যাবি? যাদের জন্য এত করেছিস, এখনো করছিস, যখন তোর শরীর পড়ে যাবে তখন তারা একদিন তোকে ছিবড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে। তখন কি করবি? কোথায় যাবি? নিজের ভবিষ্যতের জন্য টাকা জমা। জানিস তো, আমার এক জেঠিমা আছেন। জেঠিমাও তোর মতো বলেন। অবশ্য এত কথা বলেন না, তবে বলেন, অনেক করেছিস, এবার ওদের বুঝতে দে। তোর রাস্তা তুই দেখ, চলে যা এখান থেকে, বিয়ে কর। এইসব আর আমি এরকমই বলি যে মাকে। মাকে কথা দিয়েছিস তো কি হয়েছে? কথা দিয়েছিস বলে তো এত বছর প্রাণ দিয়ে করলি। আর তাছাড়া মা শব্দটা সবসময় যে খুব মহান হয় তা নয়, সব মা সমান নয়। তোর মা চলে যাওয়ার আগের মুহূর্তেও তার বড় ছেলের আয়েশ করার পাকাপাকি ব্যবস্থা করে গেছেন। এতটাই তিনি স্বার্থপর। ওনার একবারও তোর কথা মনে হয়নি? যদি উনি বলতেন যে যতদিন তোর সম্ভব দাদাকে দেখিস, নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা রাখিস বা নিজের খেয়াল রাখিস, তাহলে বুঝতাম তোর মা মায়ের মতোই কাজ করেছেন। কিন্তু এখানে তো তা নয়। কথা দে, তুই কখনো ছেড়ে যাবি না। কেন? কিসের দায়িত্ব? তুই ওদের জন্ম দিয়েছিস। তোর মা জানতেন না বড় ছেলের স্বভাব? তা সত্ত্বেও তোকে কেয়ারটেকার করে তোর জীবনটা নষ্ট করে দিয়ে গেলেন। এটা একটা খুব ভালো চালাকি, মারা যাওয়ার আগে ইমোশনাল ব্ল্যাকমেল করা। যে মা তার সন্তানের ভালো চান না, সেই মাকে কথা দেওয়ার মানেটা কি? দূর, চল, আমার মাথা খুব গরম হয়ে গেছে, আরও আজে বাজে কথা বলে ফেলবো। তবে তুই কিন্তু খুব ভালো মা হবি। হ্যাঁ, তাই তো ভগবান এখনো আমায়। আরে, আমার এক দিদির তো 12 বছর পর মেয়ে হয়েছিল। এক রবিবার আয় না বাড়িতে, কুণালের সাথে আলাপও হয়ে যাবে আর আড্ডাও দেওয়া যাবে। যাব। কত বছর পর আমি কোনো বন্ধুর সাথে এতক্ষণ সময় কাটালাম। অবশ্য তার থেকেও বড় কথা হলো, আজ প্রথম আমি কাউকে এভাবে সব বলতে পারলাম। এসব কথা কি সবাইকে বলা যায়? রাগ করলি কেন? এই আমি এভাবে বললাম বলে? না রে, যদিও শুনতে খারাপ লাগছিল, কারণ তুই তো মাকে নিয়ে বলছিলি। তবে ওই জেঠিমা আর এই তুই, তোরাই আমায় বোঝালি যে আমি ওদের জন্য কিছু করেছি বা করি। ওরা তো কখনো। তাহলে এবার মেয়ে দেখি তোর বিয়ের জন্য। দূর, মাথাটা গেছে তোর। কেন? না রে, সংসার, বিয়ে এসব আর ভালো লাগে না। এই আমি চললাম, এই বাসটা সোজা আমার বাড়ির কাছেই যাবে। কোল্ড ড্রিঙ্কস ডিউ রইল, আরেকদিন খাবো। এই ঘটনার পর আবার শিশিরের একইভাবে জীবন কাটছিল। একদিন বৌদির খুব জ্বর হওয়া শিশিরকে অফিসে তার ভাইপো ফোন করে জানায় যে তার বাবা বলেছে মা রান্না করতে পারবে না। শিশির যেন সবার জন্য খাবার কিনে আসে। শিশির রাতে ফেরার পথে খাবার নিয়ে ঘরে ঢোকে। তবে শুধু খাবার নিয়ে আসাই হয়নি, তার দাদা তাকে বলে যে যখন শিশির খাবে তখন যেন তার দাদা আর ভাইপোর খাবারটাও বেড়ে দেয়। তার উত্তরে শিশির, এখানে বেড়ে দেওয়ার মতো কি আছে? শুধু তো পরোটার তড়কা, তোরা নিয়ে খেয়ে নে। কেন?
তুই একটু দিলে কি তোর খুব খাটনি হবে? শিশির অবাক দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে ঘরে চলে যায় এবং যথারীতি রাতে খাওয়ার সময় তাদের খেতে দিয়ে নিজে খায়। রোজ সকালে তার বৌদি চা করে নিজে খেত আর শিশিরকেও দিত। শিশির রবিবার ছাড়া কোনো দিন সকালের টিফিন বাড়িতে খেত না, অফিসেই খেত। সেদিন বৌদির জ্বর বলে শিশির যেই চা করে খেতে গেল, তার দাদা এসে বলেছিল, একটু বেশি করে চা করে ফ্লাক্সে রেখে যাস, এতটা চা করতে গেলে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। সবসময় এটা বোঝাতে হবে না যে তুই খুব হাইফাই চাকরি করিস, আমি করতে পারি না, তাই বলেছি। একসাথে থাকিস বলেই বললাম, আমি যদি করতে পারতাম তাহলে কাউকে অত তোষামত করতাম না। শিশির আর কোনো উত্তর না দিয়ে সবার জন্য চা করে ফ্লাক্সে রেখে নিজে খেয়ে বেরিয়ে যায়। পুজো প্রায় কাছেই এসে গেছে। অফিসে অনেকেই পুজোতে ছুটি নেবে, তাই কাজের খুব চাপ। শিশির ঘরে অশান্তি করে, সময় আর মুড কোনোটাই খারাপ করতে চায়নি। রাতে আবার শিশিরের কাছে ভাইপোর ফোন আসে যে তার মা রান্না করতে পারেনি, খাবার নিয়ে যেতে হবে। শিশির বাড়ি ফেরার সময় ভেবেছিল ওরা কি না কি খেয়েছে দুপুরে, তাই রাতে ফ্রাইড রাইস, চিলি চিকেন সবার জন্য কিনে নিয়ে যাবে। ঘরে গিয়ে টেবিলের ওপর খাবারটা রাখার সঙ্গে সঙ্গে চেয়ারে বসে থাকা মিহির, তুই খাবার নিয়ে ঘরে চলে এলি আর একবার ফোন করে জিজ্ঞেস করলি না যে আমরা কি খাবো? সকাল থেকে শিশিরের মাথা গরম ছিল। ব্যাগটা রেখে দাদার দিকে ফিরে, মানে কি খাবার এনেছিস তুই? ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমি ওসব খাবো না। খাবি না মানে? রোজ রোজ বাইরের তেলে ঝালের খাবার খাওয়া আমার সহ্য হয় না। তুই জিজ্ঞেস করলে আমি রুটি আনতে বলতাম, তাহলে ফোন করে বললি না কেন? আমি রুটিই নিয়ে আসতাম। তোর কোনো দায়িত্ব নেই? তোর বৌদির জ্বর, তুই সারাদিন একবারও ফোন করে জিজ্ঞেস করেছিলি যে আমরা দুপুরে কি খাবো? আমি ফোন করে জিজ্ঞেস করব? তুই কি ভাবিস আমি ওখানে বিনা কাজে মাইনা পাই? তুই জানিস আমি রান্না করতে পারি না। তুই বাইরে থেকে খাবার আনার জন্য কিছু টাকা তো দিয়ে যেতে পারতি। কেন দিয়ে যাব? সংসারটা কার? তোর না আমার? সারা মাসের দোকান, বাজার, ভাইপোর পড়া, তারপর তোর আজ এই তো কাল ওই। আমি কি তোর এটিএম? তুই যখন বলবি আমায় টাকা দিতে হবে। এত চিল্লাবার কিছু হয়নি। তুই নিজেরটা তো খুব ভালো বুঝিস। সকালের টিফিন, দুপুরের খাওয়া নিজে তো সবই খেয়েছিস, আবার এখনও নিজের পছন্দেই খাবার এনেছিস। হ্যাঁ খেয়েছি, খেতে হবে আমাকে। আমি নিজে কাজ করে খাই, ঘরে বসে বসে অর্ডার দিই না। তুই কত আগে ঘরে চলে আসিস। আমি কতদিন বলেছি যে তোদের দোকানের যা আনার নিয়ে হিসাব লিখিয়ে আসবি, আমি দোকানে টাকা দিয়ে আসবো। তোদের তাতেও হয় না, গিয়ে ক্লাবে গল্প করিস, অথচ যেটা দরকার নিয়ে আসতে পারিস না। নিজের খাবারটা আনিসনি কেন? এখন আমি 340 টাকা দিয়ে খাবার এনেছি আর তুই বলছিস খাবি না? আমি কোনোদিন বাজার দোকান করেছি? তাও তো এখন মাছ মাংসটা আমি নিয়ে আসি। আগে তো কারোর সাথে গল্পও করতিস না, এখন ক্লাবে গিয়ে গল্প করিস না, অথচ এক কাপ চা করা শিখিস না। তুই একসাথে থাকিস বলেই তোকে বলি, তুই সব সময় একসাথে থাকিস, একসাথে থাকিস বলিস, কি ব্যাপার? ঠিকই বলি, একসাথে থাকিস যখন তোকে এসব করতেই হবে। বাইরে আলাদা থেকে দেখ না, 5,000 টাকা বাড়ি ভাড়া আর 5,000 টাকা খাওয়ার খরচ লাগবে। এখানে আছিস বলে তো তোর অত টাকা লাগেও না, তাহলে আবার এত বড় বড় কথা বলিস কেন? দাদার কথা শুনে শিশির আর কোনো কথা বলতে পারেনি, শুধু চোখের সামনে ভেসে ওঠে মার মুখটা। সেই রাতে শিশির আর কিছু খেতে পারেনি। অনেক ভোরে উঠে মুখ ধুয়ে জামা কাপড়, দরকারি কাগজপত্র ব্যাগে গুছিয়ে নেয় শিশির। তখন সবাই ঘুমাচ্ছে। শিশির বেরিয়ে যাওয়ার আগেই চোখ পড়ল
দেওয়ালে ঝুলানো মার ছবির ওপর। ব্যাগ দুটো মেঝেতে রেখে শিশির এগিয়ে গেল মার ছবির কাছে। মায়ের ছবির দিকে তাকিয়ে শিশিরের মনে পড়ল মার সেই কথা, তোর দাদাকে দেখিস, ও সব দিক থেকে বড় দুর্বল। কথা দে, তুই সারা জীবন দাদাকে দেখবি, ওকে ছেড়ে যাবি না, কথা দে। মনে পড়ল বন্দনার কথা। তোর মা চলে যাওয়ার আগের মুহূর্তেও তার বড় ছেলের আয়েশ করার পাকাপাকি ব্যবস্থা করে গেছেন। এতটাই তিনি স্বার্থপর। ওনার একবারও তোর কথা মনে হয়নি। মনে পড়ল দাদার কথা। একসাথে থাকিস যখন, তোকে এসব করতেই হবে। বাইরে আলাদা থেকে দেখ না, 5,000 টাকা বাড়ি ভাড়া আর 5,000 টাকা খাওয়ার খরচ লাগবে। এখানে আছিস বলে তো তোর অত টাকা লাগেও না, তাহলে আবার এত বড় বড় কথা বলিস কেন? কাউকে কিছু না বলেই শিশির দরজা খুলে গেট খুলে বেরিয়ে গেল। চলতে থাকে শিশির। আজ শিশিরের প্রতিটা পা ফেলে এগিয়ে যাওয়াটা যেন কত স্বাধীন। আজ ভোরের আকাশ, বাতাস, পাখির ডাক, আলো সব যেন স্পর্শ করছে শিশিরের সারা শরীরে। কোনো ঠিকানা তা স্থায়ী হবে সে জানে না, তবে সে জানে আজ থেকে সে বাঁচবে নতুন করে। বাঁচবে এই প্রথম শুধু নিজের জন্যে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।